টিকিট পাওয়াটা বড় কথা না, বিষয়টা হচ্ছে ন্যায়ের সাথে থাকা, অন্যায়ের প্রতিবাদ করা। নিউ টাউন বিধানসভাতে যে ক্যান্ডিডেট হয়েছে এটা হচ্ছে মানে যত কর্পোরেট অফিসেস সব নিউ টাউনে, তো এত ট্যাক্স পাচ্ছে, এত রেভিনিউ পাচ্ছে নিউ টাউন থেকে, যাকে ক্যান্ডিডেট করা হয়েছে সে লিগালি অ্যাকিউজড। এখানকার মানুষ কেন এরকম ক্যান্ডিডেটকে মেনে নেবে? সাংবিধানিক ব্যর্থতা নাকি জেনে বুঝে নেওয়া পদক্ষেপ? সল্টলেকে বিজেপির কার্যালয়ে বিক্ষোভ কর্মীদের, প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভ প্রকাশ। বিক্ষোভকারীদের অভিযোগ, যোগ্যদের টিকিট দেয়নি বিজেপি, যারা অযোগ্য তাদের কেন টিকিট দেওয়া হয়েছে? উঠছে পরিবারবাদের প্রশ্ন। এই প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করেছেন দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার। নাম না করেই তিনি বলেন, দলের এই সিদ্ধান্ত কর্মীদের কাছে গ্রহণযোগ্য নয়। তাহলে কি নাম না করে তিনি শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করলেন? কারণ শুভেন্দু এবার দুটো আসনে থেকে লড়বেন। এরকম অনেক সিট জানি যেখানে সমস্ত জায়গা থেকে ফোন টোন আসছে, তারা ওখানে ক্যান্ডিডেট হয়ে হেরেছে, হারার পর আবার রিপিটেডলি তারা সেখানে আবার টিকিট পেয়েছে। বা এরকম অনেক মহিলা ক্যান্ডিডেটও জানি যারা হেরেছে, তাদেরকে আবারই টিকিট দেওয়া হয়েছে। নতুন মেয়েদেরকে কেন সুযোগ দেওয়া হচ্ছে না? পার্টিকুলার একই মেয়েকে বারবার নেত্রী করে দেওয়া, আবার তাদেরকেই বারবার রিপিটেডলি তাদেরকে ক্যান্ডিডেট করার সুযোগ করে দেওয়া। তো ভেবেছিলাম যদি চেঞ্জ করে কিছু, কারণ এরকমও আছে, কোথাও এরকমও জেনেছি যে ফিনান্সিয়ালি অ্যাকিউজড পার্সন আছে, ফিনান্সিয়ালি অ্যাকিউজড আছে, ব্যাংকে প্রচুর টাকা লোন আছে, অ্যারাউন্ড 15 crore। আমার কাছে এভিডেন্সও পৌঁছে গেছে। তো সেও পাবলিকের কাছে এরকম একটা পারসেপশন তৈরি হয়ে গেছে যে আমার মনে হয় টিকিট পাওয়ার জন্য বিশাল কিছু ডেসপারেশন, মোটেও তা নয়। আমি একজন মাস লিডারের সাথে আমার বিয়ে হয়েছে, পলিটিক্যাল, আমি যেহেতু পলিটিক্সটাকে ভালোবাসি, এই পার্টিটাকে, তো আমার অ্যাচিভমেন্ট ওখানেই হয়ে গেছে, আমি ওখানেই হ্যাপি। আমাকে রিপ্রেজেন্ট করতেই হবে তার কোনো মানে নেই। বাট যে কোনো পার্টিতে, পলিটিক্যাল পার্টি যদি কোনো রকমভাবে পলিউটেড হয়ে যায় না পার্টিটা, সমাজের পরিবর্তন তখনই আসে যখন আমরা নিজেদের মধ্যে বিবর্তনটা আনতে পারি। টিকিট পাওয়াটা বড় কথা না, বিষয়টা হচ্ছে ন্যায়ের সাথে থাকা, অন্যায়ের প্রতিবাদ করা। নিউ টাউন বিধানসভাতে যে ক্যান্ডিডেট হয়েছে এটা হচ্ছে মানে যত কর্পোরেট অফিসেস সব নিউ টাউনে, তো এত ট্যাক্স পাচ্ছে, এত রেভিনিউ পাচ্ছে নিউ টাউন থেকে, যাকে ক্যান্ডিডেট করা হয়েছে সে লিগালি অ্যাকিউজড। এখানকার মানুষ কেন এরকম ক্যান্ডিডেটকে মেনে নেবে? সে ফিনান্সিয়ালি অ্যাকিউজ, তার তো জেলও হয়েছে। ফিজিক্যালি ডিসেবল কাউকে দিলেও তো সে প্রতিদ্বন্দ্বিতা করতে পারতো। কোনো বাড়িতে পরিচারিকার কাজ যারা করে তাদেরকে ক্যান্ডিডেট করতে পারতো, আদারওয়াইজ কোনো হাই প্রোফাইল কাউকে করতে পারতো, তাই নয় কি? কারণ এখানে সব স্মার্ট পিপল লোকেরা থাকে। চেঞ্জ হওয়াটা খুব জরুরি আছে। হ্যালো, পঙ্কজদা, সিঞ্জিনি ফ্রম ট্রু নিউজ। ওকে, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমরা 22 তারিখে ঘটনাটা একটু ডিসকাস করতে চাইছিলাম। 22শে হুম মার্চ বিজেপি অফিসে বেশ কয়েকজন কর্মকর্তা ঢুকে পড়ে এবং তাদের ক্ষোভ প্রকাশ করে প্রার্থীর তালিকা নিয়ে। হুম হুম হুম। তারা প্রশ্ন তোলেন, প্রিয়াঙ্কা টিব্রেওয়াল, সন্তু পান, বিজয় উপাধ্যায় এরা কি করছে যেখানে নাকি কর্মকর্তাদের মধ্যে থেকেও বাছাই করা যেত। হুম আমি আপনার কাছ থেকে জেনে নিতে চাইবো, হুম হুম। এটা আসনে কতটা প্রভাব পড়তে পারে? এই ধরনের, এই মুহূর্তে বিজেপির কর্মকর্তাদের মধ্যে এই ধরনের ক্ষোভ আসনে কতটা প্রভাব পড়তে পারে? তো আমি প্রথমে বলি যে প্রিয়াঙ্কা টিব্রেওয়াল যাদের কথা বললেন, এরা তো দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন এবং প্রিয়াঙ্কা টিব্রেওয়াল প্রথমবার প্রার্থী হয়েছেন এমনটা নয়। প্রিয়াঙ্কা টিব্রেওয়াল এর আগেও বহুবার প্রার্থী হয়েছেন, বিজয় উপাধ্যায় সহ বাকিরা, এবং সন্তু পান। কেউ যে একেবারে অযোগ্য এমনটা আমি মনে করি না। এর আগেও সাংবাদিকদের বহু রাজনৈতিক দল সারা ভারতবর্ষে প্রার্থী করেছে। তৃণমূলের তরফে কুণাল ঘোষ আপনি জানেন যে বহু আগে থেকে রাজনীতি উনি করেন, তিনি রাজ্যসভার সাংসদও হয়েছেন, এবার প্রার্থীও হয়েছেন। ফলে এইগুলো যারা বিক্ষোভ দেখাচ্ছেন, আমার ব্যক্তিগতভাবে মনে হয় যেহেতু বিজেপির এবার সরকারে আসার একটা চান্স তৈরি হয়েছে এবং বিজেপি নিজেকে একটা শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে তুলে ধরতে পেরেছে, তো তাই অনেকের মনে হয়েছে তারা প্রার্থী হলেন তাদের ব্যক্তিগতভাবে অনেক উপকার হতো। অনেকেই আছেন যারা মনে করেন যে তারা প্রার্থী হতে পারেন, কিন্তু দেখুন একটা বিধানসভা এলাকায় অনেকেই নেতৃত্ব থাকে বা অনেকেই মনে মনে নিজেকে দাবিদার বলে মনে করতে পারে, কিন্তু আলটিমেটলি
অনেক কিছু ভেবে দল একজনকেই টিকিট দেবে, বাকিরা বাদ হবেন, এটা স্বাভাবিক। এবং এইগুলো হচ্ছে ব্যক্তিগত ক্ষোভের বহিঃপ্রকাশ। আপনি যাদের কথা বললেন এরা ছাড়াও অনেকেই কিন্তু ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছেন পার্টি অফিসে গিয়ে, কিন্তু এতে কোনো লাভ হবে না। এখন শুধুমাত্র বিজেপিতে বিক্ষোভ হচ্ছে ব্যাপারটা কিন্তু এরকম নয়। তৃণমূল কংগ্রেস চাপে থাকলেও আপনি দেখুন তৃণমূল কংগ্রেসেও কিন্তু বিক্ষোভ হচ্ছে। তৃণমূল কংগ্রেসের বহু জায়গায় যারা টিকিট পাননি, অনেক বিধায়ক বাদ হয়ে গেছেন, এবার তারাও ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছেন। স্বাভাবিকভাবে দুপক্ষেই ক্ষোভ বিক্ষোভ আছে, কিন্তু আলটিমেটলি যখন এখনো তো ভোটের প্রচার সেইভাবে শুরু হয়নি, মমতা বন্দ্যোপাধ্যায় এখন জেলা সফর শুরু করেননি, অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলা সফর শুরু করেননি। অন্যদিকে ভোট ঘোষণা হওয়ার পর এখনো বিজেপির যারা সেন্ট্রাল লিডারশিপ আছেন বেশিরভাগ কিন্তু এখনো আসেননি, প্রচার শুরু হয়নি। আমার মনে হয় প্রচার আর এক সপ্তাহ পরে প্রচার পর্ব যখন আরো গতি নেবে তখন মনে হয় এই ধরনের ক্ষোভ বিক্ষোভ গুলোর দিকে মিডিয়ার নজর থাকবে না। এটা শুধুমাত্র দেখুন সংবাদ মাধ্যমে খবর হচ্ছে, মানুষের কোনো লেনাদেনা নেই। তৃণমূল কংগ্রেসকে যারা ভোট দেন তাদেরও কোনো লেনাদেনা নেই যে তাদেরকে টিকিট পেলেন না। পশ্চিমবঙ্গে কিন্তু সিম্বল দেখে বেশিরভাগ মানুষ ভোট করেন বা ভোট দেন। স্বাভাবিকভাবে যখন আরো একটু গতি পাবে আমার মনে হয় তখন এগুলো খবরও হবে না, তখন এইসব বিষয়গুলো হারিয়ে যাবে। প্রত্যেকবার সমস্ত রাজনৈতিক দলে ক্ষোভ বিক্ষোভ হয়, আলটিমেটলি ভোটে কিন্তু এর কোনো প্রভাব পড়ে না। 2021-এও বহু মানুষ বাদ হয়েছিলেন, তারপরে কি তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসেনি? যেভাবেই আসুক সেটা নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছে, এটাই বাস্তব। এবারও ক্ষোভ বিক্ষোভ হচ্ছে, দুটো দলেই হচ্ছে। যারা ক্ষমতায় আসতে পারবে তাদের মধ্যেই ক্ষোভ বিক্ষোভ হয়। দেখুন সিপিএমও প্রার্থী তালিকা বের করেছে, কোনো ক্ষোভ বিক্ষোভ নেই, কারণ তারা ক্ষমতায় আসার কোনো তাদের চান্স নেই। কংগ্রেসও তাদের প্রার্থী তালিকা বের করবে, আগামী দিনে পুরোটা বের হবে। এই যে ইউপি হুমায়ুন কবিরের পার্টি তারাও প্রার্থী তালিকা বের করছে, কোনো ক্ষোভ বিক্ষোভ নেই। যাদের ক্ষমতায় আসার চান্স থাকে তাদের কর্মীদের একটা বড় অংশ আশা করে থাকে যে আমিও টিকিট পাবো, আমিও লাভান্বিত হব। তো এগুলো হয়, এটা খুব কমন ব্যাপার, প্রত্যেকবার হয়। কিন্তু গতবারের তুলনায় বলবো আমি ক্ষোভ বিক্ষোভটা তুলনামূলক কম, কয়েকটা আসন নিয়েই ক্ষোভ বিক্ষোভ আছে। এবং প্রথম তালিকা নিয়ে অত ক্ষোভ বিক্ষোভ ছিল না, দ্বিতীয় তালিকায় যখন আমরা দক্ষিণবঙ্গে ঢুকলাম আর কি প্রার্থী তালিকায়, তখন একটু ক্ষোভ বিক্ষোভ হচ্ছে। এটা মিটে যাবে, খুব দ্রুত মিটে যাবে। আলটিমেটলি আমার মনে হয় না যে খুব বেশি দিন এটা চলবে এবং ভোটে তেমন কিছু এর প্রভাব পড়বে বলে আমার মনে হয় না। পঙ্কজ দা, তাও আমি জিজ্ঞেস করব যে এই যে সন্তু পান শুধুমাত্র হুম 6 দিন আগে দলে যোগ দিয়ে টিকিট পাওয়া অনেক পুরনো কর্মীর কাছে অন্যায্য মনে হওয়া কি স্বাভাবিক নয়? 6 দিন, মাত্র 6 দিন ও দলটাকে চিনেছে, দলের হয়ে উনি হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, অনেক সাংবাদিক টিকিট পেয়েছেন, কিন্তু হয়তো সেই সাংবাদিক দলের বিভিন্ন ইনার চ্যানেলসে কাজ করার পর টিকিট পেয়েছে, কিন্তু ও আরামবাগ টিভি থেকে উঠে এসে তারপর হুম হুম রিপাবলিক হুম। বাংলায় ছিল। আহ তারপর 6 দিনের মধ্যে হঠাৎ করে ঢুকেই টিকিট পেয়ে যাওয়া, এটা কি করেই বা অন্য কেউ মেনে নেবে পঙ্কজ দা, যারা কাজ দেখুন করেছে? বিজেপির নেতারা কি ভেবে সন্তু পানকে টিকিট দিয়েছেন সেটা তো বিজেপির নেতা বলতে পারবেন। কিন্তু হুম উল্টো দিকে আপনি দেখুন প্রবীর কর এক বেলা আগে, মানে 5 ঘন্টাও হয়নি, মমতা বন্দ্যোপাধ্যায় তাকে প্রার্থী করেছেন তো শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। তিনি কতদিন তৃণমূল কংগ্রেস করেছেন। এবারও প্রার্থী আপনি দেখুন যাদেরকে করা হয়েছে, এর মধ্যে আমি 10-12টা নাম আপনাদেরকে গুনিয়ে দিতে পারি, যেই সমস্ত নামগুলো কিন্তু তৃণমূল কংগ্রেস একবেলা আগে অব্দি করতো না, মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী করেছেন। যদি তৃণমূল কংগ্রেসে যদি কেউ প্রার্থী হতে পারে এরকম মানুষ, সেই ক্ষেত্রে যদি অসুবিধা না হয় তাহলে বিজেপিতে অসুবিধা কেন? এবং সন্তু পানের মতো সাংবাদিকরা বা কুণাল ঘোষও যখন জয়েন করেছিলেন, কুণাল ঘোষও তো সরাসরি তৃণমূল কংগ্রেস করতেন না, সখ্যতা ছিল দলের সঙ্গে হয়তো। তো হুম এইটা শুধুমাত্র তৃণমূল বিজেপি না, অতীতে বহু রাজনৈতিক দল এরকম কিন্তু একবেলা দুবেলা আগে প্রার্থী করেছে। হয়তো তাদের মধ্যে আগে থেকে হয়তো কথা হয়ে গেছিল, হঠাৎ করে তো কোনো কিছু হয় না। নিশ্চয়ই তাদের হুম মধ্যে আগে থেকে সখ্যতা ছিল, নিশ্চয়ই হয়তো তাকে অ্যাপ্রোচ করা হয়েছিল, বা সে রাজনৈতিক কোনো দলকে বা সে সরাসরি বলতে গেলে বিজেপিকে তো হয়তো অ্যাপ্রোচ করেছিল যে হুম আমি আপনাদের হয়ে দাঁড়াতে চাই, তাই হুম হয়তো হয়েছে। হুম এটা নতুন কিছু না। আমি বলছি না যে তাকে দিয়ে প্রায়োরিটি খুব ভালো করেছে, তাকে দিয়ে খুব খারাপ করেছে, সে কথা আমি বলছি না। আমি হুম এটুকু বলছি যে এটা কোনো নতুন ঘটনা নয়, এটা আগেও হয়েছে এবং এবারও তৃণমূল কংগ্রেসে হয়েছে। আমি তো নাম বললাম আপনাকে, প্রবীর হুম কর। উনি ছাড়াও আরো অনেক মানুষ আছেন, আপনি তালিকা দেখুন, বহু মানুষ আছেন যাদেরকে আপনি মানে চিনতে পারবেন না যে এরা কতদিন তৃণমূল করেছে। হুম এটা পার্টি এরকম ডিসিশন নেয়। আপনি বলুন না, রাজীব কুমার হুম ডিজি ছিলেন তো, হুম পুলিশ
কর্তা হুম ছিলেন। হুম সাংবাদিকদের সরাসরি রাজনীতি করায় এথিক্সের বিষয় থাকতে পারে, কিন্তু কোথাও সংবিধানে লেখা নেই যে আপনি সাংবাদিকতা করলে রাজনীতি করবেন না, এটা কিন্তু লেখা নেই, সংবিধানে কিন্তু কোনো বাধা নেই। এটা আমাদের জার্নালিস্টিক এথিক্সের জায়গা থেকে আমরা এটা মনে করি যে রাজনৈতিক দলের সঙ্গে এত সখ্যতা থাকা ভালো বা মন্দের বিষয় হতে পারে। কিন্তু পুলিশের তো পুলিশ ম্যানুয়ালে আছে আপনি কোনো রাজনীতি করতে পারবেন না যতক্ষণ আপনার গায়ে উর্দি আছে। উনি কোন হিসেবে টিকিট পেলেন আমাকে বলুন তো? মানিকা গুরুস্বামী। হুম এই তৃণমূল কংগ্রেস তো বলে বাংলা এবং বাঙালির রাজনৈতিক দল, এত বলছে বাংলার অসুবিধা হচ্ছে, বাঙালিদের অসুবিধা হচ্ছে, এত কথা বলছে বাংলা বাঙালির জন্য, কিন্তু মানিকা গুরুস্বামী পশ্চিমবঙ্গের কি বাসিন্দা আপনি বলুন? উনি কতদিন তৃণমূল কংগ্রেস করেছেন? এই ক্ষেত্রে কি বঞ্চনা হয় না? বঞ্চনা কি শুধু বিজেপির ক্ষেত্রে হয়? ইউসুফ পাঠান সাংসদ হয়েছেন, তিনি কি বহরমপুরে থাকতেন? আজও কি বহরমপুরে তিনি বাস করেন? নিয়মিত কি বহরমপুরে থাকেন? তিনি কি তৃণমূল কংগ্রেসটা করতেন? এবং তিনি কি বাঙালি? এই প্রশ্নগুলো উঠবে না? যারা প্রশ্ন তুলছে তাদের ওই দিকটাও দেখা উচিত। সন্তু পান তো বাঙালি, পশ্চিমবঙ্গের ছেলে, এবং সে তো মমতা বিরোধী স্ট্যান্ড ছিল তার প্রথম থেকে। অনেক উচ্চ কণ্ঠস্বরে সে কথা বলতো, সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করেছিল। ঠিক না বেঠিক আমি সেটাই যাচ্ছি না, সেটা নিয়ে বিতর্ক থাকতে পারে, দুপক্ষেই এরকম হচ্ছে, এটা কম বেশি আছে। তবে আমার মনে হয় যে এটা রাজনৈতিক দলের নিজস্ব কল, তাদের নিজস্ব সিদ্ধান্ত, তারা কাকে প্রার্থী করবে না করবে। ক্ষোভ বিক্ষোভ কর্মীদের একটাই কারণে হয়, তাদের আশা থাকে একটি রাজনৈতিক দল যখন ক্ষমতায় আসার বিষয় থাকে তখন অনেক মানুষ রাজনীতি করে। দেখুন, মানুষ রাজনীতি করে, তাদের তো কিছু আশা আকাঙ্ক্ষা থাকে, হুম নিঃস্বার্থভাবে তো কিছুই হয় না পৃথিবীতে। তাদের আশা আকাঙ্ক্ষা যখন পূরণ হয় না তখন তারা ক্ষোভ বিক্ষোভ দেখায়। এর নতুন কিছু না, এটা হুম অতীতেও হয়েছে, আগামী দিনেও হবে। পঙ্কজদা, আসবো একটু আমাদের দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের হুম ওপরে। হুম হুম উনি বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিচ্ছেন এবং বলছেন যে একটি পরিবারের একটার থেকে বেশি টিকিট গেছে, 3টে 4টে করে টিকিট হুম গেছে। সেখানে তো ভাবা উচিত ছিল যে অন্য যারা প্রার্থী আছে দলের হুম হুম তাদের পরিবারকেও টিকিট দেওয়ার দরকার হতে পারে। উনি হয়তো নিজের কথা বলেছেন এবং উনি হুম বলেছেন আমার খুব আশা ছিল এবং উইমেন রিজার্ভেশনও ছিল, তা হুম। সত্ত্বেও আমি পেলাম না। আহ এ ব্যাপারে আপনি কি বক্তব্য বলবেন? দেখুন, অতীতে সৌমিত্র খাঁর স্ত্রী, সৌমিত্র খাঁ যখন তৃণমূল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে ছিলেন, তখন সৌমিত্র খাঁর স্ত্রীরও এরকম মনোবাসনা হয়েছিল। সাধারণত বহু নেতার স্ত্রীর এরকম মনোবাসনা হয়, হুম তৃণমূল কংগ্রেসেও হয়, ভারতীয় জনতা পার্টিতেও হয়, অন্যান্য রাজনৈতিক দলেও হয়, কিন্তু সবসময় সব মনোবাসনা পূর্ণ হয় বিষয়টা এমন নয়। আর ভারতীয় জনতা পার্টি সাধারণত পরিবারতান্ত্রিক দল বা পরিবারতান্ত্রিক রাজনীতি করার চেষ্টা করে না। আপনি দেখুন, নরেন্দ্র মোদীর তো ভাইয়েরা আজকে কি অর্থনৈতিক দৈন্যদশায় আছেন, তাই না? হুম আপনি দেখুন, রাজ্যের মুখ্যমন্ত্রী, যাকে সবাই ভয় পায় তার রাজ্যে, বলা হয় বুলডোজার বাবা, যোগী আদিত্যনাথ, হুম তার বোন এখনো একটি দোকানে কাজ করে। মানে বোনের ওই করুণ দশা দেখে ভাইয়ের চোখে কান্না চলে আসে, কেঁদে ফেলেন এখনো যোগী আদিত্যনাথ। কিন্তু তারপরেও কিন্তু কোনোভাবে তাকে অর্থনৈতিক সুবিধা বা অন্য কোনো সুবিধা হুম দেন না। হুম তো এটাই ভারতীয় জনতা পার্টির কালচার, সেটা বোঝা উচিত। তাই বলে কি কখনো কোনো এর অন্যরকম হয়নি? নিশ্চয়ই হয়েছে। কিন্তু সাধারণত বিজেপি চেষ্টা করে যে এই ধরনের পরিবারতান্ত্রিক রাজনীতি থেকে দূরে সরা। কিন্তু তারপরেও অনেক সময় দেখা যায় যদি পরিবারের কেউ যোগ্য হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু টিকিট দেওয়া হয়, অনেক উদাহরণ আছে। কিন্তু সেটা অনেক ক্ষেত্রে যোগ্যতা বা অযোগ্যতার উপরে নির্ভর করে। শুধুমাত্র কোনো নেতার স্ত্রী হওয়াটা কখনোই কোনো যোগ্যতা হতে পারে না বলেই এটা আমার ব্যক্তিগত মত, এর সঙ্গে অন্য হুম কারো মত গুলিয়ে ফেলবে না, এটা আমার এক হুম ব্যক্তিগত মত যে কাউকে বিয়ে করলেই তার রাজনৈতিক যোগ্যতা তৈরি হয়ে যায় না। আমি দেখছিলাম একটি সংবাদ মাধ্যমে বলেছেন যে আমি মাস লিডারকে বিয়ে করেছি, ওখানেই আমার যোগ্যতা হয়ে গেছে। মাস লিডারকে বিয়ে করাটা কি যোগ্যতা হতে পারে নাকি? এটা তিনি একদমই ঠিক কথা বলছেন না। তবে সাংবাদিক হিসেবে আমি যেটা জানতে পেরেছি, হুম তিনি ভারতীয় জনতা পার্টির উচ্চ স্তরে, দিল্লি স্তরে বেশ কয়েকজনকে এই আশার কথা জানিয়েছিলেন। তাদের মধ্যে হয়তো কেউ কেউ বিষয়টা দেখছি বা আপনার জন্য চেষ্টা করছি এই ধরনের হালকার উপরে প্রতিশ্রুতি তাকে দেওয়া হয়েছিল, এটাও সত্যি। সেই কারণে তিনি ভেবেছেন যে হতে পারে। হুম কিন্তু ভারতীয় জনতা পার্টিতে একটি সংসদীয় বোর্ড আছে, যেখানে রাজ্যের নেতারা আছেন, হুম কেন্দ্রীয় পর্যবেক্ষকরা আছেন, কেন্দ্রীয় স্তরের নেতারা আছেন, এবং হুম সর্বোপরি নরেন্দ্র মোদী, অমিত শাহরা আছেন। তারা হুম আলটিমেটলি সবাই মিলে বসে এটা ঠিক করেন, কারো একজনের হাতে নেই। কারো একজনের হাতে হলে ওরকম 294 তালিকা একবারে বেরিয়ে যেত। হুম কিন্তু ভারতীয় জনতা পার্টিতে বিষয়টা একটু কমপ্লেক্স। এটা যেহেতু একটি সংসদীয় সিস্টেমে কাজ করে, সবাই মিলেমিশে কাজ করেন, তাই এতে একটু দেরি হয়েছে। এবং আলটিমেটলি আমার মনে হয় কোথাও না কোথাও
দিলীপ ঘোষের স্ত্রীকে নিউ টাউন থেকে দেওয়াটা এটা ঠিক হতো কি হতো না, এটা তো পার্টি বিচার করেছে এবং পার্টি সঠিক সিদ্ধান্ত নিয়েছে। এবং তিনি এখন দেখছি ওখানকার যে প্রার্থী আছেন তার বিরুদ্ধে কথা বলছেন, এটাও তো দেখুন দলেরই ক্ষতি করবে। তিনি যে দলকে বলছেন আমি এই দলকে হুম। রিপ্রেজেন্ট করি, হুম। তাকেই তো ক্ষতি করবে। এবং আমি যতদূর রিঙ্কু দেবীকে চিনতাম, ওনাকে মানে দিলীপ ঘোষকে বিয়ে করার আগে অব্দি কেউ চিনতো না। ওরকম কর্মী পার্টিতে লক্ষ লক্ষ আছে, আমি কাউকে অসম্মান করছি না, সবার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি। সবাইকে তো টিকিট দেওয়া সম্ভব না। একটা বিধানসভা এলাকায় হাজার হাজার কর্মী থাকেন, বেশ কয়েকজন নেতা থাকেন যারা ওই বিধানসভাকে নেতৃত্ব দেন। এই যে কথাটা আপনি বললেন পঙ্কজ দা, যে উনি যে অ্যালিগেশনস এনেছেন সেগুলো বেসলেস এবং উনি যে কথাগুলো বলছেন সেগুলো দলের জন্য ক্ষতিকারক। আমার এখানে প্রশ্ন, দিলীপ ঘোষ ওনার স্ত্রীকে কি সমর্থন করছেন পেছন থেকে এই ধরনের কথা বলতে? কারণ বা ওনাকে কেন বন্ধ করতে বলছেন না এই ধরনের কথা বলতে? কারণ উনি কনস্ট্যান্টলি বিভিন্ন সংবাদ মাধ্যমে বলেই যাচ্ছে একই কথা, যেটা দলের জন্য একদমই হেলদি নয়। দেখুন, দিলীপ দা অনেক বড় নেতা, ওনার সমালোচনা করাটা আমার ঠিক হবে না। কিন্তু দিনের শেষে ওই ঘরে গিয়ে রুটি যদি না পান ওনারও তো কষ্ট হবে। আমার মনে হয় ওই জন্যই বউয়ের দিকে তাকিয়ে একটু সহানুভূতিশীল তিনি। কিন্তু আলটিমেটলি আমার মনে হয় যে দিলীপদার খড়গপুর সদরে কনসেন্ট্রেট করা উচিত। দিলীপদা অনেক বড় নেতা, অবশ্যই পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিজেপির যখন কিছু ছিল না, 5% 6% ভোট ছিল, সেখানে একটা দুর্দিনে দিলীপ ঘোষ কিন্তু নিজেকে প্রমাণ করেছেন। সমস্ত জায়গায় ভয় ডর না পেয়ে তিনি গেছেন। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সমস্ত জায়গায় ভারতীয় জনতা পার্টিকে দুর্দিনে নেতৃত্ব দিয়েছেন। ফলে তার সমালোচনা করা আমার মতন ক্ষুদ্র সাংবাদিকের একদমই সাজে না, আমি সেটা বলবো না। কিন্তু আলটিমেটলি আমার মনে হয় যে এইসব বিতর্ক থেকে সকলেরই দূরে থাকা উচিত। কারণ দেখুন, আজকে যদি ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় না আসে তাহলে দিলীপ ঘোষও হয়তো আক্রান্ত হওয়ার তারও সম্ভাবনা আছে। পঙ্কজ দা, প্রিয়াঙ্কা টিবরেওয়াল কি আপনার মতে জিততে পারবে? মানুষ যদি ভোট দেয় নিশ্চয়ই জিততে পারবে, এটা তো মানুষের উপর নির্ভর করে। দেখুন, আমি অতীতের উদাহরণ বলি। আজকে বারাসাতের যিনি সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, তিনি তো টানা এখন জিতছেন। কিন্তু আমি যে সময়টাকে দেখেছি, যখন আমি সাংবাদিকতা শুরু করেছি 2007 থেকে 2006-7 থেকে 11 সময়টা বলছি, যতক্ষণ তৃণমূল ক্ষমতায় আসেনি, তিনি কিন্তু বহুবার হেরেছেন। আমি বহু নেতাকে চিনি যারা এখন দাপুটের নেতা, যারা অতীতে বহুবার হেরেছেন। হার আর জিত অনেকগুলি পরিস্থিতির উপর নির্ভর করে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সবার আগে নির্ভর করে ভোট হয় নাকি ভোট করানো হয় তার উপরে। আপনি যদি ভোট সুস্থভাবে করাতে পারেন, আপনি বলতে বোঝাচ্ছি আমি ইলেকশন কমিশনকে, আমি আপনাকে বা কোনো রাজনৈতিক দলকে বোঝাচ্ছি না। পশ্চিমবঙ্গে 2011 সালে যেভাবে ভোট হয়েছে তার আগে বা পরে কখনো কিন্তু ওইভাবে ভোট হয়নি। তার বহু আগে টিএন সেশনের আমলে কিন্তু একবার খুব সুস্থভাবে ভোট হয়েছিল, সেটা আমরা জেনারেল নলেজের বইতে পড়েছি। 2011 ভোটটা তো আমি দেখেছি কিভাবে হয়েছে, তারপর জানি না কোনো অজানা কারণে কিভাবে কেন ওই ভোটটা হয়নি। পশ্চিমবঙ্গে ভোটটা না সঠিকভাবে করাতে হয়। সেবারের বিষয়টা যেটা ছিল 2009 সালে, আপনার মনে থাকবে আমি বারংবার এটা বলেছি যে 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যে ক্ষমতায় এসেছেন, সিঙ্গুর নন্দীগ্রামকে সামনে রাখা হয়। কিন্তু আসল যেটা বিষয়টা ছিল সেটা হচ্ছে কংগ্রেসের সঙ্গে সিপিএম এর দূরত্ব তৈরি হওয়া। সেই দূরত্ব কেন তৈরি হয়েছিল? নিউক্লিয়ার ডিল, আপনার মনে থাকবে সেই সময় বুশের আমলে নিউক্লিয়ার ডিল ভারতের সঙ্গে হয়েছিল, তার বিরোধিতা করেছিল সিপিআইএম। কারণ সিপিআইএম এর সঙ্গে বা কমিউনিস্টরা কখনোই আমেরিকান পাওয়ারকে কখনো তারা মেনে নেয় না। সেই সময় যদি নিউক্লিয়ার ডিল নিয়ে যদি কংগ্রেস এবং সিপিএম এর মধ্যে ডিসপুট না তৈরি হতো, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসতে পারতেন না। সেই সময় প্রণব মুখোপাধ্যায় চেয়েছিলেন যে পশ্চিমবঙ্গে সুস্থভাবে ভোট হোক এবং পশ্চিমবঙ্গে পরিবর্তন হোক। তৃণমূল, মাফ করবেন, সিপিএম এবং কংগ্রেসের মধ্যে যে অলিখিত চুক্তি বা অলিখিত জোটটা ছিল, সেই জোটটা কিন্তু ভেঙে যায় জাস্ট ওই একটা কারণে, নিউক্লিয়ার ডিলের কারণে। পঙ্কজ দা, প্রার্থী বদলের সম্ভাবনা কি আছে? দেখুন, কিছু ক্ষেত্রে প্রার্থী বদল যদি পার্টি মনে করে করতে পারে, কিন্তু খুব বেশি মেজর কিছু চেঞ্জ হবে বলে আমার মনে হয় না। আমি সেকেন্ড লিস্টে দেখলাম যে দুজনের নামের বদল হয়ে। পঙ্কজ দা, শ্রমিক ভট্টাচার্যের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে উনি হুম প্রার্থী বাছাইয়ে প্রভাব ফেলেছেন। তবে এটা পুরোপুরি নিশ্চিত নয়, দলের অভ্যন্তরীণ রাজনীতির হুম অংশ হতে পারে। আপনার বক্তব্য? না না, কেন উনি প্রভাব ফেলবেন না কেন? যিনি পার্টির প্রেসিডেন্ট হন, রাজ্য সভাপতি হন, তার তো এখতিয়ার থাকে, এটা তার দায়িত্বের মধ্যে পড়ে। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে তিনি তার পছন্দটা বলবেন। হবে না কেন? এটা তো করেই, অতীতে সবাই করেছে। দিলীপ ঘোষের সময় কি দিলীপ বাবু করবেন না? তাহলে কে করবে? রাজ্য প্রেসিডেন্টের, উনি তো হচ্ছেন দলের ক্যাপ্টেন। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন তৃণমূলের ক্যাপ্টেন,
তো মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী ঠিক করবেন না, ক্যাপ্টেন ঠিক করে করবেন না, তো কে ঠিক করবে? আউটসাইডাররা, গ্যালারিতে যারা বসে থাকে তারা? এটা তো হতে পারে না। অবশ্যই তিনি করবেন, তার রোল থাকবে, সুকান্ত মজুমদারের রোল থাকবে, শুভেন্দু অধিকারীর রোল থাকবে, অমিত শাহের রোল থাকবে, ভূপেন্দ্র যাদবের রোল থাকবে, বিপ্লব দেবের রোল থাকবে, অমিত শাহ নরেন্দ্র মোদীদের রোল থাকবে, সুনীল বানসালের রোল থাকবে। এটাই তো ভারতীয় জনতা পার্টি কালেকটিভ সিদ্ধান্ত নিয়েছেন। অবশ্যই ক্যাপ্টেনের রোল থাকবে, তিনি যেহেতু ক্যাপ্টেন। তার আজকে যদি পার্টি ভগবান না করুক হেরে যায়, তাহলে তো তার উপরেই কাঁঠালটা ভাঙা হবে। সবাই তো বলবে দেখো ওর আমলে হারটা হয়েছিল। আজকে যেমন দিলীপ ঘোষ 3 থেকে 77-এর ক্রেডিটটা নেন তো, তিনি তো বলেন যে আমার সময় সব থেকে বেশি সাফল্য এসছে। তাহলে ক্যাপ্টেনের যেমন সাফল্যের রোল থাকে বা সাফল্যের সেই যদি দাবিদার হয়, তাহলে দল যদি হারে তারও তো সেই দায়টা নিতে হবে। সাফল্যের দাবি যিনি নেবেন, পরাজয়ের দায়টাও তাকে নিতে হয়। তো তার রোল তো অবশ্যই থাকবে, এবং অবশ্যই প্রত্যেক সভাপতির থাকে, অতীতেও ছিল। এটাই সিস্টেম পার্টির, প্রত্যেক পার্টির এটাই সিস্টেম, ক্যাপ্টেনরাই সিদ্ধান্ত নেয়, খেলাতেও নেয় আর রাজনীতিতেও নেয়। এটা তো অবাক হবার কিছু নেই, এটা তো খুব ন্যাচুরাল ব্যাপার আর কি।